দেশের মানুষ বলে বউ রেখে বিদেশ গেছো কেন? 4 থেকে 5 মাস আইছি। তাই যদি স্বামীর সংসারে টিকতে না পারে, এত সুখ তার কপালে সে যেন সহ্য করতে পারে নাই। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। আমি মালয়েশিয়া জহুর বারতে আজ বিগত ৮ বছর আগে আসছি। আমরা একটা রুমে ১৬ জন লোক থাকি। অনেক মেহনত, অনেক কষ্টে থাকা হয়। এর পাশাপাশি অনেক মেহনতের মাঝখান দিয়ে আমরা দেশে টাকা পাঠাই। মা-বাবা, ভাই-বোন, বউ, ছেলে-মেয়ে সবাই দেখে শুনে রাখি। আমরা কষ্ট করি, তারা বাড়ি যারা থাকে তাদের যেন কোনো কষ্ট না হয়। বিগত ৮ বছর আগে আমি মালয়েশিয়াতে আসছি। আজ ৩ বছর আগে আমার বিবাহ হয়েছে। পারিবারিকভাবে আমার আব্বু-আম্মু দেখেই বিয়ে দিছে আমার। আমার পাশের থানায় একটা মেয়ে। আমার ফ্যামিলিগতভাবে তার সঙ্গে আমার বিয়ে হয়। ৩ বছর বিয়ে করছি। আমি ৩ বছরে ৩ বার দেশে গেছি। ৩ বার বাড়িতে গেছি। আমাদের শুরুতে আমাদের সংসার জীবন অনেক ভালো ছিল। আমি পোলাপানের আশা করি বাড়িতে গেছি, কিন্তু আমার পোলাপান আল্লাহ পাক দেয়নি। এখন কি জন্য দেয়নি বা কি জন্য হয়নি, আমি একবার ২ মাসের ছুটিতে গেছি, একবার ৩ মাসের ছুটিতে গেছি। পরবর্তীতে আমাদের সুন্দর একটা জীবন ছিল। আমার মা, বাবা, আমার ওয়াইফ আর আমি। আমরা ৪ জনের একটা সংসার। আমাদের কোনো সমস্যা ছিল না। বিগত এই ১ বছর হইলো সেই একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ারে জড়ায়ে যায়। যখন আমি দেশ থেকে এইখানে আসলাম, আসার পরে আমার একটা ভাই বলল, "তুমি তোমার ওয়াইফের মোবাইলে ইমোটা তোমার মোবাইলে লগইন করো।" তখন আমি আমার ওয়াইফের মোবাইলের ইমো লগইন করার পর দেখলাম যে একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ারে জড়ায়ে গেছে। পরবর্তীতে আমি তারে জিজ্ঞাসা করলাম, সে আমারে মিথ্যা প্রলোভনা দেখায়। বলে, "না, আমি এরে চিনি না, আমি জানি না।" পরে আমি বললাম, "আমার কাছে প্রমাণ আছে।" প্রমাণ নিয়ে আমি দেশে গেছি। দেশে যাওয়ার পর দেখাইছি, সে আমারে হাতে পায়ে ধরে মাপ-চাপ চাইলেও বলল, "আমি আর এই জিন্দেগিতে এরকম ভুল কাজ আর কোনদিন করব না।" আমার গ্রামের আশেপাশে যারা আছিল সবাই বলল যে, "মানুষ মাত্রাই তো ভুল। তা একটাবার সুযোগ তুমি তারে দাও।" আমি তারে একটা সুযোগ দিছি। দিয়ে দেশ থেকে যখন মালয়েশিয়াতে যখন আসছি, আজ ৫-৬ মাস হলো আমি মালয়েশিয়াতে আবার রিটার্ন আসছি। ৪ মাস আমার বাড়িতে ঠিকঠাক আছিল, সুন্দর মতোই ছিল, কোনো সমস্যা ছিল না। বিগত ২ মাস আগে সে বলেছে তার মায়ের হাতের সমস্যা, কাজ করতে পারতেছে না, আমি একটু মায়ের দেখতে যাব। সে যখন তার মায়ের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছে, আমি যে তারে আমি আজ বিগত ৩ বছরে তারে আমি ৪ ভরি স্বর্ণ দিয়ে দিছি। প্লাস যা, যা প্রয়োজন সবকিছুই দিছি। বিদেশ থেকে যে সমস্ত শাড়ি নিয়ে গেছি এবং কি গয়না স্বর্ণালঙ্কার যা ছিল সম্পূর্ণ কিছু সে নিয়ে বাবার বাড়িতে গেছে। আমি তারে জিজ্ঞাসাও করছি, "তুমি সম্পূর্ণ জিনিস নিয়ে গেছো? তুমি কি এখানে আসবা না? তুমি সবকিছু নিয়ে কেন গেলা?" তা বলল যে, "আমি ১ সপ্তাহ ১০ দিন পরে চলে যাবো নে। এখন হচ্ছে সরিষা ফুলের সময়। আমি কিছু ছবি তুলবো, তার জন্য আমি সব কাপড় শাড়ি সব নিয়ে আসছি। তো ভালো করছো। তা কবে যাবা?" তা বলল যে, "আমি ১ সপ্তাহ ১০ দিনের মধ্যে চলে যাবো নে।" বিগত ২ থেকে ২.৫টা মাস আমি তারে প্রত্যেক সপ্তাহে বলার তালেই রয়েছি যে, "তুমি বাড়িতে যাও। তুমি বাড়িতে যাও। আমার আম্মা অসুস্থ, তুমি বাড়িতে যাও।" সে যখন শেষ পরিণতিতে লাস্ট পর্যন্ত যখন আমি বললাম যে, "তুমি কি বাড়িতে যাবা কি যাবা না?" এর মধ্যে দিয়ে আমার মেসেঞ্জারে ওই গ্রামেরই একটা ছেলে, মানে আমার শ্বশুরবাড়ির পাশেরই একটা ছেলে বলল যে, "ভাই, আপনার ওয়াইফ না মেসেঞ্জারে একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ারে জড়ায়ে গেছে।" তখন আমি বললাম যে, "তোমার কাছে কোনো প্রমাণ আছে?" তা সে আমারে মোবাইলে ভিডিও স্ক্যান সবকিছু পাঠাইলো। সে অনেক মেসেজ দিছে, তার কাছে বিকাশের নাম্বার দিছে, টাকা চাইছে। সে বিকাশ নাম্বারটাও আমার আইডি কার্ড দিয়ে তোলা, আমারই রবি সিম। সে নাম্বারগুলা দেখার পরে তারপরে আমি একটু রাগ করছি যে, "তোমার টাকার প্রয়োজন হয় তুমি আমার কাছে বলো। কেন তুমি এসব কিছু করো? তোমার বাপ-মার সম্মান আছে না? আমার সম্মান নাই? তুমি এগুলো কেন করো?" তখন বলছি, "তুমি আজকের দিনের মধ্যেই বাড়ি চলে যাবা। আজকের দিনের মধ্যেই।" তখন আমার শাশুড়ি বলছে যে, "আর ৩টা দিন ৪টা দিন পর শবে বরাত, বা ৪ দিন পরে ও শবে বরাতের পরের দিনও চলে যাবে নে।" পরবর্তীতে আমি বললাম, "ঠিক আছে, ৪ দিন পরে যেহেতু যাবে তো থাক।" ৪ দিন পর বিগত বুধবার ৪ই ফেব্রুয়ারি শবে বরাত গেছে ৩ তারিখে। ৪ তারিখে দুপুর ১টা বাজে আমার সঙ্গে কথা হয়। তার বাবার বাড়ি থেকে দুপুর ১টা বাজে আমারে ফোন দিয়ে বলছে যে, "আমি এখন রওনা দিচ্ছি। তো আমি তোমাদের বাড়িতে চলে যাচ্ছি।" এইটা বলার পর আমি তারে বলছি যে, "ঠিক আছে, তাহলে তুমি দিন সকালে চলে যাও।" আমি তারে বিকাশে ১০,০০০ টাকা দিছি যে কিছু কিনানোর জন্য। বলছে যে, "আমার ওই কাপড় নাই, যাবতীয় জিনিস কিনবো, কিছু টাকা দাও।" আমি ১০,০০০ টাকা দিছি। সে টাকাটা নিয়ে যে আমি এখন রেডি হচ্ছি, বাড়িতে চলে যাব।
বাড়ি থেকে বেরোনোর পর তার মোবাইলে নেট নাই, যার ফলে আমি তার নাম্বারে চেষ্টা করছি কথা বলার জন্য। একবার তার ফোনে রিং হয়েছে কিন্তু সে রিসিভ করে নাই। পরবর্তীতে 1:42 আমার শাশুড়ি মানে আমার ওয়াইফের মা আমারে ইমোতে মেসেজ ভয়েস দিছে যে আমি এইমাত্র ওরে গাড়িতে উঠাইয়া দিয়ে আসলাম, ও বাড়ি যাওয়ার পরে তোমার ফোন দিবে না। আমি তার সঙ্গে কথা বলে বললাম ঠিক আছে। আর এর পরবর্তীতে যখন সে বাড়ি থেকে বেরোনোর পর থেকে যে ফোন দিছি একবার ফোন ঢুকছে, পরবর্তীতে আর ফোন ঢোকেনি। তারপর থেকে আজ বিগত 4টা দিন ধরে এত কষ্ট পাইতেছি আমি, যারে আমি এত আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে বুকের সঙ্গে আগলায় রাখছিলাম, সে আমাদের কষ্টটা, অন্তত আমার কষ্টটা তার বোঝা উচিত ছিল, কিন্তু সে বোঝেনি। তারপর থেকে তার মোবাইল বন্ধ। আমি থানায় গেছি, আমি সেনা ক্যাম্পে খোঁজ নিছি, আমি ফরিদপুর পিবিআইতে খবর দিছি, সব জায়গাতে আমি বিদেশ থেকে আমি যতটুকু মোবাইলের দ্বারা সম্ভব আমি সব জায়গায় চেষ্টা করছি। আজ বিগত 4টা দিন তার সঙ্গে আমি যোগাযোগ করার জন্য পুরা পাগল হয়ে গেছি। যারা এত ভালোবাসছি, এত কিছু করছি, সে কি কারণে আমারে ছাইরে অন্য জায়গায় চলে যেতে পারলে, এইটা আমার জিন্দিগিতে আমি বিশ্বাসই করতে পারতেছি না। যারা এত ভালোবাসা দিলাম, এত কিছু করলাম তার জন্য, আর সে আমারে রেখে সে চলে গেল। লোকজন বলে যে সে চলে যখন গেছে তুমি বাদ দাও, ভাই আমি বাদ তো দিতে পারতেছি না, কারণ ভালোবাসা তো অন্যরকম একটা জিনিস। আমি চাই যদি কেউ দেখে থাকে, আপনারা অন্তত জানা থাকলে আমার একটু খোঁজ জানাবেন। কি জন্য জানাবেন? সে আমার 4 ভরি স্বর্ণালংকার প্লাস আমার সোনালী ব্যাংকের চেক বই সম্পূর্ণ সে নিয়ে গেছে। সে আসবে কি না আসবে আমি জানি না, কিন্তু আমার কষ্ট করা, মেহনত করার যে টাকাগুলো ব্যাংকে আছে, সেই টাকাগুলো আমি বাঁচাইতে চাই। ভাই আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, যার জন্য আমি আমার মা বাবার সাথে পর্যন্ত ওর পক্ষ নিয়ে ঝগড়া করছি। পরবর্তীতে তার মনটা আমি রক্ষা করার জন্য কত কিছু না করছি, কিন্তু পারিনি। সে অন্য পুরুষের সঙ্গে চলে গেছে। তারপরেও তার মায়ের কাছে একদিন ফোন দিয়ে বলছে যে আমারে নিয়ে তোমরা খোঁজাখুঁজি করেন। আমি তারে ফোন দিছি, ফোন ঢোকছে কিন্তু রিসিভ করেন। ভাই এত কষ্ট লাগছে, যার জন্য আমি বাধ্য হয়ে আপনাদের সঙ্গে এই সামনে লাইভে আসতে বাধ্য হয়েছি। যেন আপনারা যারা বিদেশে যারা থাকেন, তারা এতটুকু বিশ্বাস গৌরব করেন না, আপনার জীবন তছনছ করে দিবে। আপনার জীবন তো শেষ হবেই, আপনার সংসারটাই ধ্বংস হয়ে যাবে। ভুলেও এরকম কাজ ভাই কেউ করেন না। আর যদি কেউ জানেন যে কোথায় আছে, আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার চেক বইটা ফেরতের জন্য আমি তার সঙ্গে যোগাযোগের জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু ভাই আমি পারতেছি না। আমার না বুকটা ফাইটে যেতেছে, আমার কথা মুখ দিয়ে বেরোতেছে। আমি থানাতে একটা জিডি করছি, আমার কালুখালী থানাতে একটা জিডি করছি, পাংশা থানাতে একটা জিডি করছি। আমি আমার আব্বারে বলছি আগামীকাল সকাল 9টা বাজে কোর্টে একটা কেস করার জন্য। শুধু আমি চাই যেন আমার স্বর্ণালংকার প্লাস আমার সোনালী ব্যাংকের যে চেক বই, এটা যেন আমি ফেরত পাই। কারণ সে যে আমার ভালোবাসা বোঝে নাই, সে চলে গেছে, সে তো ফিরে আসার জন্য চলে যায় নাই, কিন্তু আমার জিনিসগুলো যদি আমার ফিরিয়ে দেয়, এতে আমি সুক্রিয়া। সে সুখের জন্য গেছে, আমি দোয়া করি সে যেন সুখে থাকে। জীবনেও সুখে থাকতে পারবে না, জিন্দিগিতেও পারবে না। আমারে কষ্ট দিয়ে গেছে না, আমার আল্লাহ পাকের কাছে আমি বলি আল্লাহ তুমি ওরে বিচার করো, আমার চোখের পানির দাম তুমি দিও, আমার চোখের পানির দাম তুমি অবহেলা করো না। আল্লাহ মানুষের তুমি তো বলছো যে তুমি তোমার কষ্ট সহ্য করতে পারো, কিন্তু তোমার বান্দার কষ্ট তুমি সহ্য করতে পারো না। ইয়া রব্বুল আলামিন, আমি বহুত কষ্ট পাইছি। আজ 4টা দিন ভরে আমি যে পরিমাণ কষ্ট পাইছি, যেটুকু আমার চোখের পানি ফেলাইছে, আমি চাই যেন আমার থেকেও 3 গুণ চোখের পানি ফেলায়, আমার থেকেও যেন 3 গুণ চোখের পানি ফেলায়। আমার জীবনটাও ধ্বংস করে দিয়ে গেছে। যারা ভাই বিদেশে থাকেন, মা বাপ ব্যতীত কেউ আপন হয় না ভাই। ওরা জানি না ওরা কিসের লোভে এরকম বিদেশি ছেলের সঙ্গে বিয়ে করে তাদের জীবন নিয়ে খেলা করে। তাদের জীবন নিয়ে খেলা করার দায়িত্ব তো তাদের না, তাদের জন্য আমরা কষ্ট করি ভাই। এই দূর দেশে পড়ে থাকি, খাই বা না খাই, দিন নাই রাত নাই, বৃষ্টি নাই ঝড় নাই, সবসময় কাজে ব্যস্ত থাকে। তারপরে ওরা ফোন দিলে বলে এইটা লাগবে ওইটা লাগবে, সব দেওয়ার পরেও যদি তাদের রক্ষা না করতে পারে, এরকম বেইমান যে করে, এরকম বেইমানি যারা করে, বলেন আপনারা তাদের কি শাস্তি হওয়া উচিত?
আপনারা বলেন যে তাদের কি শাস্তি হওয়া উচিত। আমি চাই আইন যেন, প্রশাসন যেন আমারে সাহায্য করে, যেন আমার মতো আর এরকম প্রতারণার হাতে যেন কেউ না পড়ে। আমার মতো কষ্ট পাই অনেকেই পায়, অনেকেই পায়, কিন্তু দেশের লোক, দেশের মানুষ বলে যে বউ রেখে বিদেশ গেছো কেন? আমি তো বউ রেখে 6 মাস 1 বছর এরকম হয় নাই, আজ 4 থেকে 5 মাস আইছি। তাই যদি স্বামীর সংসারে ঠিকতে না পারে, আমার কোনো ভাই নাই, কেউ নাই, আমি একা। আমার মা আছে, আমার আব্বা আছে, আমার বাড়িতে কোনো কাজ কাম নাই। সে খাওয়া দাওয়া করে আর বাবার মতো শুয়ে শুয়ে মোবাইল টেপে। এত সুখ তার কপালে, সে যখন সহ্য করতে পারে নাই, সে তো আমার সঙ্গে দুঃখাবাজি বেইমানি করে দিয়ে গেল। ভাই জান, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ভাই, আমার এত কষ্ট লাগতেছে। আমি আজ কয়টা দিন ঘুমাই না, আমি ওর নাম্বারে ফোন দিই, ওর ফোন ঢোকে রিসিভ করেন। আমি যে কতটা ভালোবাসেছিলাম এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। জীবনটা যে আমার কি করে দিয়ে গেছে ভাই জানেন না। আমার মনের মধ্যে, আমার একটা বোন ছিল, সে মারা গেছিল, তখন আমি এত কান্নাকাটি করিনি। আজ ও আমার থেকে 4টা দিন, আমি একটা দিন যার সঙ্গে কথা না বলে থাকতে পারতাম না। সে আজ আমার সঙ্গে 4টা দিন হয়ে গেছে, আমি আর তারে খুঁজে কোথাও পাচ্ছি না, কোথাও নাই। সে ইচ্ছাকৃত ভাবে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছে আমার সঙ্গে। তাই আপনাদের কাছে অনুরোধ করি ভাই, যারা বিদেশে থাকেন তারা ভুলে এরকম কাজ আমার মতো করেন না, আমার মতো এরকম কাজ ভুলেও করেন না। জীবনটা শেষ হয়ে যাবে। আপনি 10 বছর বিদেশ করেন আর 15 বছর করেন, লাস্ট পর্যন্ত আপনার জীবনে কষ্ট ছাড়া সুখ আপনি দেখতেই পারবেন। আমি আপনাদের কাছে এটাই দাবি জানাই, প্রশাসনের কাছে এটাই দাবি জানাই, আপনারা যত দ্রুত সম্ভব পারেন, আপনারা ফেসবুকের মধ্য দিয়ে হোক আর যেভাবে, যদি কারোর চোখে নজরে পিছিয়ে থাকে, আমার সঙ্গে একটু যোগাযোগ করেন। আমার দীর্ঘ বিশ্বাস, আমার যে শাশুড়ি, সে হয়তো সম্ভবত কিছু হলেও জানে, যার কারণে সে আমারে কালকে রাতে ফোন দিয়ে বলতেছে, বাজার আমার মেয়ে তো কপালে, ওর কপালে যা ছিল তো চলেই গেছে, তুমি দেখে শুনে একটা বিয়ের সাথে করে সংসার করো। ভাইজান, আমার মনের মধ্যে যে কতখানি কষ্ট, যার ছবি বুকের মাঝখানে রাখছি, তার যে ভুলে থাকা যে কতখানি কষ্ট ভাই, আমি কারোর বুঝাইতে পারবো না। ভাইজান, আরামের মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে।